আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা একটা কোষ বিভাজনের পদ্ধতিকে কত ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথমে হচ্ছে যে আদি বা নিম্ন শ্রেণীর প্রাণীগুলো, যেমন কিছু ব্যাকটেরিয়া, অ্যামিবা, কিছু ছত্রাক, ইস্ট, এদের কোষ বিভাজনটা কোনো স্পেসিফিক নিয়মরীতি মেনে হয় না যে জিনের সমান ডিস্ট্রিবিউশন হতে হবে, সমানভাবে ক্রোমোজোম একদম নিখুঁতভাবে ডিস্ট্রিবিউশন হতে হবে, এরকম কোনো নিয়ম মেনে হয় না। তাহলে আমরা যদি কোষ বিভাজনের প্রকারভেদ করি, আমরা কোষ বিভাজন মূলত তিনটি ভাগ দেখব। ঠিক আছে, কোষ বিভাজনের আমরা তিনটি প্রকারভেদ দেখব। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে নিম্ন বর্গের প্রাণী যেরকম ইস্ট, অ্যামিবা, এই এককোষী জীবদেহের এই প্রাণীগুলোর ক্ষেত্রে কোষ বিভাজন একদম নিউক্লিয়াসের যে জিন আছে বা ক্রোমোসোম আছে একদম সমান সমান বিভাজন হতে হবে, এরকম কোনো নিয়ম মেনে হয় না। আর যে কোনো কোষ বিভাজন হতে গেলে দুটি ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর 2 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে, ক্যারিয়ান মানে নিউক্লিয়াস থেকে কথাটা এসছে, যদি নিউক্লিয়াসটা বিভাজন হয় সেটা ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হচ্ছে যখন সাইটোপ্লাজমটা সমান ভাগে বিভাজিত হয়, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই দুটো বিভাজন মাইটোসিস এবং মিওসিসে আগে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়, তারপর সাইটোকাইনেসিস হয়। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, যদি এই একটা কোষ হয়, ধর এইটা কোষ, এইটা তার মাঝে নিউক্লিয়াস। ঠিক আছে, অন্য কারণে দেখি, এটা কোষ ছিল, এটা কোষের মাঝখানে নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর বিভাজন কালে আমি কি দেখব, তাহলে এইটা যদি জনিত্রী কোষ হয়, এটা যদি জনিত্রী কোষ হয়, এইটা কি হবে, প্রথমে কোষ বিভাজন কালে দেখতে পাবো এই কোষের মাঝখানে একটা ফাড়ো বা হালকা বিভাজন শুরু হয়ে গেছে, সাথে সাথে নিউক্লিয়াসটাও কিন্তু এরকম ডাম্বেল আকৃতি ধারণ করেছে। ঠিক আছে, আর নিউক্লিয়াসের মাঝখানে যে জিন, সেই জিনটাও সম্পূর্ণ নিউক্লিয়াস জুড়ে ছড়িয়ে গেছে। ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখবো, এরপরে ফেজে দেখবো যে এই বিভাজনটা আরো গাঢ় হচ্ছে, এই ডাম্বেল আকৃতিটাও আরো চিপসে যাচ্ছে, আস্তে আস্তে এই অবস্থায় এসে পৌঁছবে। এবং তারপরের বিভাজনটা আমরা দেখতে পাবো ডাইরেক্ট এই অবস্থা থেকে দুখানা কোষ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট এই অবস্থা থেকে দুখানা আলাদা কোষ তৈরি হয়ে যাবে, যেখানে কখন নিউক্লিয়াস বিভাজিত হলো আর কখন সাইটোপ্লাজম বিভাজিত হলো আলাদাভাবে বোঝা যায় না। একসাথে নিউক্লিয়াসের বিভাজনও কমপ্লিট হয়, সাইটোপ্লাজমেরও বিভাজন কমপ্লিট হয়। ঠিক আছে, হয়ে এই দুটো অপত্য কোষ তৈরি করবে। এই ঘটনাটা হলো হচ্ছে অ্যামাইটোসিস। এবার এটাতে বলছি অ্যামাইটোসিস, মানে নয়, মাইটোসিস। তাহলে মাইটোসিস বিভাজনটা কি? মাইটোসিস বিভাজনটা হচ্ছে সেই বিভাজন দশা যেই বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুটোই একবার করে বিভাজিত হয়, কিন্তু বিভাজিত হয়ে সেটা সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোসোম যুক্ত দুইটি অপত্য কোষে পরিণত হবে।
তবে সেই ঘটনাটাকে আমরা বলবো মাইটোসিস। তাহলে এইখানে এই কোষটায় যদি ক্রোমোসোম সংখ্যা হয় 12, মাইটোসিসে কি হবে, 12 থেকে যে দুটো কোষ তৈরি হবে, 12 থেকে যে দুটি কোষ তৈরি হবে সেই দুটি কোষে আকৃতি, গুণ, ক্রোমোসোম সংখ্যা সব ডিস্ট্রিবিউশন সমান হবে। তাহলে এটা যদি জনিত্রী কোষ হয়, জব দিয়ে লিখলাম, আর এটা যদি অপত্য কোষ হয়, জনিত্রী কোষ থেকে যদি দুটো অপত্য কোষ তৈরি হয়, তাহলে জনিত্রী কোষের ক্রোমোসোম সংখ্যা যদি 12 থেকে থাকে, অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হয়ে যাবে হচ্ছে 12। এটা হলো মাইটোসিস। সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোসোম যুক্ত দুটো অপত্য তৈরি হলো, এই ঘটনাটা হলো মাইটোসিস। এর পরের বিভাজনটা হচ্ছে মিয়োসিস। আমি এই পোরশনটা মুছে দিচ্ছি। মিয়োসিস বিভাজনে কি, মিয়োসিস বিভাজনে যদি এই একটা কোষ থাকে, প্রথম অবস্থায় যে কোনো কোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 12, সেটা দেহকোষ হোক বা জনন মাতৃকোষ হোক। মিয়োসিস ঘটনাটা আমাদের জনন মাতৃকোষে ঘটে। ঘটে কি হয়, মিয়োসিসে নিউক্লিয়াসটি প্রথমে কি হয়, হ্রাস বিভাজন ঘটে, 2n থেকে n হয়। তারপরের বিভাজনটা আবার মাইটোসিসের মতো সম বিভাজন হয়। আমি বলছি, তাহলে মিয়োসিস পদ্ধতিতে কি জনন মাতৃকোষের নিউক্লিয়াসটা প্রথমে হ্রাস বিভাজন এবং পরে সমবিভাজন ঘটিয়ে পরপর দুবার বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোসোম যুক্ত 4টি অপত্য কোষ তৈরি হয়। তাহলে কি বললাম, এই কোষটা যদি আমাদের জনিত্রী কোষ হয়, এটা প্রথম বিভাজন ঘটবে, যাকে আমরা মিয়োসিস 1 বলি। মি 1 লিখলাম, হ্যাঁ, যেই ঘটনাটাকে আমরা মিয়োসিস 1 বলি। এই মিয়োসিস 1 দশায় কি হবে, 12 সংখ্যক কোষটা বিভাজিত হয়ে যেই দুটো কোষে পরিণত হবে তার ক্রোমোসোম সংখ্যা কি হবে, জনিত্রী কোষের অর্ধেক n। এটা ছিল 2n, এখানে হয়ে গেল হচ্ছে n। তাহলে না, এটাকে গুণ দেবো না, 2nটা n হয়ে গেল। তাহলে এই মিয়োসিস 1 দশাটাকে আমরা কি বলবো, হ্রাস বিভাজন। হ্রাস ঘটছে, তার জন্য মিয়োসিস 1 বিভাজন দশাটাকে আমরা বলি হচ্ছে হ্রাস বিভাজন। এই মিয়োসিস 1 দশার পর ঘটে হচ্ছে মিয়োসিস 2 দশা, যাতে আবার এই যে প্রথমে যে অপত্য কোষ দুটো তৈরি হয়েছে, এগুলো অপত্য কোষ, লিখে দিলাম। এই যে অপত্য কোষ দুটো তৈরি হয়েছে, এই দুটো আবার বিভাজিত হয়, কিন্তু এই বিভাজনটা কি, সমবিভাজন। সমবি লিখলাম, এই বিভাজনটা হচ্ছে সমবিভাজন। অর্থাৎ n থেকে যে কোষটা তৈরি হবে, এই সবকটা কোষ একই সংখ্যক ক্রোমোসোম যুক্ত, সম্পূর্ণ মাইটোসিসের মতো সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন। অর্থাৎ এই ফেজে মিয়োসিস 1 বিভাজনের পরে যে n সংখ্যক কোষ হয়েছিল, সেটা বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন, আবার প্রত্যেকটা কোষ দুটি করে কোষ উৎপন্ন করবে। তাহলে এই বিভাজনটা হয়ে গেল হচ্ছে সমবিভাজন। তাহলে মিয়োসিসে একটি জনিত্রী কোষ থেকে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ তৈরি হয়, যাদের প্রত্যেকের ক্রোমোসোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। যাদের প্রত্যেকের ক্রোমোসোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। মাইটোসিসে জনিত্রী কোষের সমান হয় আর দুটো অপত্য কোষ তৈরি হয়। মিয়োসিসে জনিত্রী কোষের অর্ধেক হয় আর 4টি অপত্য কোষ তৈরি হয়। এবার এইখান থেকে যদি কোশ্চেন আসে যে মিয়োসিসকে হ্রাস বিভাজন বলার কারণ কি, আমার মনে হয় তোমাদের বলতে কোনো অসুবিধা হবে না।
মিয়োসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ায়, মাতৃকোষের ক্রোমোজোম অপত্য কোষে এসে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই মিয়োসিসকে হ্রাস বিভাজন বা ইংরেজিতে রিডাকশন ডিভিশন বলা হয়। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই যে কোষচক্র ব্যাপারটা কি। এরপর আমরা দেখব কোষচক্র। কোষচক্র কি? মানুষের যেরকম একটা জীবন চক্র থাকে, জন্ম, বৃদ্ধি, মৃত্যু, এই তিনটে পর্যায়ের মধ্যে যে একটা জীবন সম্পন্ন হয়, সেরকম একটা কোষেরও একটা জীবন চক্র থাকে। ঠিক আছে, কোষের বৃদ্ধি এবং বিভাজনের দশাকে আমরা দেখব সেটা একটা এরকম চক্রের মতো আবর্তিত হয়, বারবার এই দশাটা চক্রের মতো আবর্তিত হতে থাকে। তার জন্য কোষের এই বৃদ্ধি আর বিভাজন দশার চক্রাকার আবর্তনকেই আমরা বলবো কোষ চক্র। এবার কোষ চক্রকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারফেস, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ঠিক আছে, ইন্টারফেসকে আবার কতগুলো দশায় ভাগ করা হয়, G1, S এবং G2। আর একটা দশা থাকে যেটা তোমাদেরকে বলিনি এখনো, সেটা হচ্ছে G0। এই ঘটনাটা কি আমি পরে বলছি। আর আরেকটা দশা মাইটোটিক ফেজ, যেটা আমরা মাইটোসিস মিয়োসিস কোষ বিভাজনে পড়ব। এটাও চারটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে পি, যাকে আমরা বলবো প্রোফেজ, একটা হচ্ছে এম, যাকে আমরা বলবো মেটাফেজ, আর একটা হচ্ছে এ, যাকে আমরা কি বলি অ্যানাফেজ, এটা এ, আর আরেকটা হচ্ছে টি, যাকে আমরা বলি টেলোফেজ। এই হচ্ছে দশা কথা। এবার কোষ বিভাজনকে আমি প্রথমেই বললাম কি, কোষ বিভাজন দশাটা একটা চক্রের মতো, এরকম একটা গোলাকার চক্রের মতো, যেটা চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, তারপর কি মাতৃকোষের অস্তিত্ব থাকছে? থাকছে না। মাতৃকোষ ভ্যানিশ, দুটো অপত্য কোষ তৈরি হয়ে যাচ্ছে। এবার কি ঘটনা ঘটে দেখো, আমরা যদি একটা কোষ বিভাজনকে, ধরো এটা আমি একটা মানুষের কোষ বিভাজন দেখাচ্ছি, মানুষের একটা কোষের যদি সবচেয়ে তাড়াতাড়ি বিভাজন হয়, একটা মানুষের কোষ বিভাজনে টোটাল 24 ঘন্টা বা 24 আওয়ার্স লাগে। তাহলে এটাকে চারটে ভাগে মূলত ভাগ করা যায়। একটা হচ্ছে G1, এই দশাটায় সবচেয়ে বেশি সময় লাগে। তারপর হচ্ছে S, তারপর হচ্ছে G2, তারপর হচ্ছে M বা মাইটোটিক ফেজ। G1 দশা সম্পন্ন হতে তোমার সময় লাগে প্রায় 12 ঘন্টা। S দশা সম্পন্ন হতে 12 ঘন্টা, এটা প্রায় 11 ঘন্টা সময় লাগে। S দশা সম্পন্ন হতে সময় লাগে 8 ঘন্টা। G2 দশা সম্পন্ন হতে সময় লাগে 4 ঘন্টা। আর মাইটোটিক ফেজ, যেটা আসল বিভাজন ফেজ, আমরা মাইটোসিস বা মিয়োসিস পড়ি, সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এবার এইগুলোর গুরুত্ব কি, এই দশাগুলো কেন ঘটে? এই বিভাজন দশাটা অনেকটা আগেকার দিনে
তোমরা দেখেছো যে বাড়ির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হতো। কি কি হতে হবে? মেয়ের লম্বা চুল হতে হবে, গায়ের রং ফর্সা হতে হবে, মেয়েকে গান জানতে হবে, মেয়েকে নাচ জানতে হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল। তো সেই রকমই কোষ বিভাজনের দশাকে এরকম ভাগ করা হলো, G1 S G2। এই পুরো দশাটাকে আমরা বলি হচ্ছে G1 S G2। এই পুরো দশা কে আমরা বলি ইন্টারফেজ, আই দিয়ে লিখলাম। মানে যে দশায় একটা কোষের বিভাজনের জন্য প্রিপারেশন হবে, শুধু কোষ বিভাজন ঠিকঠাক হওয়ার জন্য প্রিপারেশন হবে, প্রস্তুতি নেওয়া হবে। একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে এত কিছু শেখানো হবে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেরকম একটা কোষ বিভাজনের আগে এটা হচ্ছে প্রস্তুতি দশা। ঠিক আছে, এটা আমি জাস্ট এমনি বোঝাবার জন্য বলছি, অন্য সেন্সে কেউ নেবে না। নেক্সট, এরপর হচ্ছে মাইটোটিক ডিভিশন। এই ফেজে কি হয়? কোষ আসল বিভাজন হয়। মাইটোটিক ডিভিশন কোষ বিভাজন দশা চারটে দশার মধ্যে দিয়ে ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পুরো দশাটাকে তাহলে কি বলা হবে? এই পুরো দশাটাকে আমরা বলি এম বা মাইটোটিক ফেজ। এটাকে চারটে ভাগে বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এবার অনেক সময় দেখা গেল যে এই মিডিলে একটা দশা থাকে, ঠিক G1 এর মধ্যে সেটা অবস্থান করে, যেটাকে আমরা G0 দশা বলে নাম দিই, G0 দশা। যদি দেখা যায় যে কোষটি বিভাজিত হওয়ার পর যে কোষটি তৈরি হলো, সেই কোষটিতে এটিপি কম, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, এটিপি কম তৈরি হচ্ছে এবং তার ক্ষমতা নেই ভবিষ্যতে গিয়ে ভালোভাবে কোষ বিভাজন সম্পন্ন করার, সেক্ষেত্রে এই কোষ বিভাজনটা কিন্তু আর ঘটবে না। এই সম্পূর্ণ কোষ বিভাজন পদ্ধতিটা আর ঘটবে না, কোষ বিভাজন পদ্ধতিটা থেমে যাবে। এই ফেজটাকে তার জন্য বলা হয় হচ্ছে G0 ফেজ বা রেস্টিং ফেজ। এই ফেজে কোষ আর বিভাজিত হয় না, এই G0 ফেজেই থেকে যায়। এরকম আমাদের কিছু কোষ আছে, মাসল কোষ এবং নার্ভ কোষ, এরা G0 দশাতেই অবস্থান করে যায়, এরপরে আর বিভাজিত হয় না। এটা হলো G0 ফেজ। এরপর পড়ি G1 S G2। এই যে সবচেয়ে বেশি টাইম নিচ্ছে G1। যদি একটা কোষ বিভাজিত হয়, যদি তার মধ্যে সমস্ত পোটেনশিয়াল থাকে বিভাজিত হওয়ার, ক্ষমতা থাকে বিভাজিত হওয়ার, তাহলে G1 ফেজে কি কি ঘটনা ঘটে? G1 ফেজে সমস্ত এটিপি গুলো তৈরি হবে, ডিএনএ তৈরির জন্য যে নিউক্লিওটাইড সেইগুলো তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটবে। এই সমস্ত ঘটনা ঘটবে G1 ফেজে। এটা হচ্ছে G1। নেক্সট এস ফেজকে বলা হয় হচ্ছে সিনথেটিক ফেজ। ঠিক আছে, এস ফেজের নামই হচ্ছে সিনথেটিক ফেজ। কেন? এই দশায় কোষ সিনথেসিস করে, দ্বিত্বকরণ করে। ডিএনএ যে অ্যামাউন্টে ছিল, আমাদের টোটাল ক্রোমোজোমে যে অ্যামাউন্টে ডিএনএ ছিল, তাহলে ডিএনএর পরিমাণ এই দশার মূল বৈশিষ্ট্য কি? ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, ডিএনএ ইনটু 2 হয়ে যায়। যে পরিমাণ ডিএনএ ছিল দ্বিগুণ হয়। কোষ বিভাজনের আগে যদি ডিএনএ বা ক্রোমোজোম দ্বিগুণ না হয়, তাহলে কোষ বিভাজন হয়ে দুটো কোষ হলে তো সমানভাবে ক্রোমোজোম বা ডিএনএ আলাদা হবে না, সেপারেশন হবে না, কোষের মধ্যে তো সমগুণ দুদিকে পৌঁছাবে না। তার জন্য ডিএনএ দ্বিত্বকরণ প্রয়োজন হয়। ঠিক আছে, তো সিনথেটিক দশার মূল বৈশিষ্ট্য হচ্ছে এ দশায় ডিএনএ দ্বিত্বকরণ হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম লাগে। তো সেন্ট্রোজোমও ডবল হতে হবে, কেন একটা কোষে যদি একটা সেন্ট্রোজোম থাকে যেটা দুটো সেন্ট্রিওল নিয়ে তৈরি, কোষ বিভাজন হয়ে গেলে তো দুটো সেন্ট্রিওল লাগবে। তাহলে এই দশায় ডিএনএ যেমন দ্বিগুণ হবে, সেরকমও সেন্ট্রিওলও দ্বিগুণ হবে। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্ট ফেজ, একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতির লাস্ট ফেজ, যে সময় সব মিলিয়ে দেখে নেওয়া হয় যে সমস্ত কিছু ঠিক আছে কিনা।
এই G2 দশাতেও সেরকম কি হবে, এটা হচ্ছে লাস্ট বৃদ্ধির দশা বা লাস্ট গ্রোথ ফেজ, G ফর গ্রোথ। এই দশায় কি হয়, আরএনএ আর প্রোটিন তৈরি শেষ হয় হয়ে কোষ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় কোষ বিভাজনের জন্য। সেটা এই কোষ বিভাজনের জন্য সেটা মাইটোসিস হোক বা মিওসিস হোক, এই কোষটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে কোষ বিভাজনের জন্য। ঠিক আছে, এটাই হলো সম্পূর্ণ কোষ চক্র। এই কোষ চক্রের তাহলে গুরুত্ব যদি বলতে বলে তাহলে কি বলবো, কোষ চক্রের গুরুত্ব এই কারণে রয়েছে, G0 পয়েন্টে একটা চেক পয়েন্ট রয়েছে। যদি কোনো কারণে কোষের মধ্যে কোনো অসুবিধা থাকে তাহলে G0 পয়েন্ট চেক করে নেয় এবং কোষ বিভাজন ওই অংশে থামিয়ে দেয়, ওই কোষটাকে ওই অবস্থায় রেস্টিং ফেজে পাঠিয়ে দেয়। এই G0 বা G1 G2S এই কোনো ফেজের যদি গোলমাল হয় তাহলে কিন্তু কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। যদি কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে যায়, কোনো নিয়ম মেনে না হয়, হ্যাপাজাইটলি কোষ বিভাজন হবে, ফলে টিউমার কোষ তৈরি হতে পারে এবং সেটা ক্যান্সারে পরিণত হতে পারে, তখন সেটা ম্যালিগনেন্সির দিকে এগোয়। ঠিক আছে, তোমাদের বলেছিলাম যে G0 দশায় মাসেল এবং নার্ভ কোষ কিন্তু আর বিভাজিত হয় না, থেমে যায়। তোমরা পড়বে নার্ভের চরিত্র যে নার্ভ কিন্তু বিভাজিত হয় না, জন্মের সময় যে সংখ্যায় থাকে পরবর্তীকালেও সেই সংখ্যাতেই থাকছে। ঠিক আছে, আর হচ্ছে এটা আরএনএ এবং প্রোটিন তৈরি করছে, যেটা না হলে আমাদের কোষ বিভাজনের সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। তাহলে এটাই হয়ে গেল হচ্ছে কোষ চক্রের গুরুত্ব। তাহলে আমরা এই অংশে পড়লাম শুধু কোষ বিভাজনের প্রকারভেদ আর কোষ চক্র কি আর কোষ চক্রের গুরুত্ব কি। এরপর আমরা মাইটোসিস আর মিওসিস এই বিভাজনগুলো আলাদা করে দেখব।